নিটল টাটা নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শোভন আরেফ। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজকে অতিথি হিসেবে আমাদের সাথে অনলাইনের মাধ্যমে যুক্ত আছেন বাংলা বিচিত্রা সম্পাদক জনাব সুভাষ সিংহ রায় এবং আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি বিভাগের অধ্যাপক ডক্টর এম সিদ্দিকুর রহমান খান। দুজনকেই স্বাগত জানাচ্ছি। আলোচনা স্বাভাবিকভাবে আগামীকাল যেহেতু ঈদ, তাই ঈদ যাত্রা, কোরবানির পশুর হাট, এই বিষয়গুলো আলোচনায় আসবে, গুরুত্ব পাবে। মিয়ানমারের বিষয় নিয়েও নিশ্চয়ই আলোচনা হবে। আমরা যেমনটি শিরোনাম করেছি যে রাজধানী থেকে ঈদ যাত্রা শেষ বেলায় ট্রেনে ভিড়, বাসে এবং লঞ্চে তেমনটি চাপ আজকে দেখা যায়নি, অন্তত দুপুরের পরে। এবং মহাসড়কে কোথাও কোথাও ধীর গতি হলেও সেই অর্থে জট নেই যেটি আমরা অতীতে দেখে এসেছি। তবে ট্রেনের শিডিউল কিছু কিছু আমরা দেখেছি দেরিতে ছেড়ে গেছে। কয়েকটি ট্রেন, 69 জোড়া ট্রেন আজকে ছেড়ে যাওয়ার কথা সকাল থেকে। সব মিলিয়ে আমি সিদ্দিকুর রহমান খান আপনার কাছে যদি শুরুতে আসি, যে মানে ঈদ যাত্রা নিয়ে প্রতি বছরও কিছু সমস্যা থেকেই যায়, আমরা দেখি সংবাদ মাধ্যমের প্রধান শিরোনামও হয়ে যায়। এ বছর আপনি কেমন দেখছেন গত 3-4 দিন ধরে এবং আজকেও, সব কিছু মিলিয়ে যদি আপনার মতামত জানান। শোভন, আপনাকে ধন্যবাদ এবং আমার সাথে সুভাষ দা আছে, তাকেও শুভেচ্ছা জানাচ্ছি। রাত পোহালেই আমাদের পবিত্র ঈদুল আজহা মুসলমানদের মানে সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের একটা অন্যতম। এবং আপনি যেমনটা শুরু করেছিলেন যে এই ঈদ যাত্রাকে কেন্দ্র করে আমাদের দেশের মানুষের মধ্যে বা ঈদকে কেন্দ্র করে মানুষ একটা বড় রকমের আত্মীয় পরিজনের কাছে দেশের বিভিন্ন প্রান্তে তাদের যাওয়ার একটা বিষয় থাকে। এবং এই ঈদের সময় আসলে প্রতি বছর মানুষের মানে যাত্রাপথে এক ধরনের ভোগান্তি হয়। এই বছর আমরা যেটা দেখেছি যে তুলনামূলকভাবে এই ভোগান্তিটা একটু কম। আপনি জানেন যে গত বৃহস্পতিবার শেষ কর্মদিবসের পর বলতে গেলে আমাদের সরকারি বেসরকারি সব অফিস আদালত বন্ধ হয়ে গেছে। ফলে গত বৃহস্পতিবার থেকেই কিন্তু মানুষ রাজধানী ছাড়তে শুরু করেছে এবং একটা সময় তারা পেয়েছে। ফলে এই সময়ের মধ্যে মানুষের যাওয়াটা অনেকটাই মানে দীর্ঘ সময় ধরে যেহেতু যাওয়ার একটা সুযোগ তাদের হয়েছে, তো ফলে এইবার আমরা অন্তত পক্ষে রাজপথে সেই ধরনের ভোগান্তিটা অন্তত পক্ষে কিছুটা কম দেখেছি অন্য বছরের তুলনায়। আর যেটি বলেছেন যে কিছু মানে আমাদের যেটা হয় যে ঈদের সময় যেটা দেখি যে রাস্তায় সড়ক দুর্ঘটনা আমাদের হয়, এবং যেহেতু একটু গাড়ি ঘোড়ার চাপ থাকে হয় এবং সেইখানে অনেক প্রাণ রাস্তায় ঝরে যায়, ফলে একটা হয় কি যে আনন্দটা একটা বিষয় অনেক সময় পরিণত হয় অনেক পরিবারে। এই বছরও কিন্তু এরকম কিছু হয়েছে, কিন্তু তুলনামূলকভাবে আমরা বলেছি যে প্রাকৃতিকভাবে যে সময় তারা পেয়েছে, যে ছুটিটা আগে 2-3 দিন সময় তারা পেয়েছে যাওয়ার জন্য, সেই জন্য মানুষ একটু দীর্ঘ সময় ধরে যাচ্ছে। এবং সেই যাওয়ার ফলে আমাদের ট্রেন আমরা বলেছি যে প্রথম দিন কিন্তু খুব শিডিউল বিপর্যয় হয়েছিল, কিন্তু সুখের বিষয় হলো যে পরবর্তী শিডিউল বিপর্যয়টা কিছুটা কাটানো সম্ভব হয়েছে এবং আজকে কিছুটা শিডিউল বিপর্যয় আছে। আর আমরা প্রত্যেক দেখি যে যখন একটা অজুহাত হয় যে গাড়িগুলো ভর্তি অবস্থায় যায়, খালি আসে, সেই জন্য এক ধরনের যারা পরিবহন ব্যবসায়ী আছেন, মালিক শ্রমিক যারা আছেন, তারা একটা বাড়তি ভাড়া সবসময় আমরা সাধারণদের কাছ থেকে আদায় করেন। সেটি বেশিরভাগ দেখা যাচ্ছে বাসে এবং লঞ্চে, এই অভিযোগটি বাস এবং লঞ্চ যাত্রীদের কাছ থেকে বেশি পাওয়া যাচ্ছে। যেহেতু ট্রেনে করার সুযোগ নেই, বাস এবং লঞ্চে সেই অভিযোগটাই আমরা পাই এবং বরাবরের মতো এই বছরও আমাদের আছে। আর টিকিট না প্রাপ্তির ব্যাপারেও মানুষের মধ্যে এক ধরনের কি বলে যে একটু কথা শুনেছি আমরা। কিন্তু সব মিলিয়ে আমরা মনে করি যে ঈদ যাত্রাটা এইবার যেহেতু একটু সময় হলো এবং হয়তো যারা সাথে যুক্ত ছিলেন তাদেরও সতর্কতার কারণে সব মিলিয়ে মোটামুটি একটা ঈদ যাত্রা, মানে স্বস্তির ঈদ যাত্রা বলা যেতে পারে বলে আপনি মনে করছেন? মোটামুটি আমরা যেটা দেখেছি আর কি দেখেছি। যে ধন্যবাদ জনাব সুভাষ সিংহ রায়, আপনার কাছেও এই বিষয়টি জানতে চাইবো, মানে আপনিও এটাকে স্বস্তির ঈদ যাত্রা বলবেন কিনা? যেটি কম বেশি অভিযোগ আছে বাড়তি ভাড়া আদায়, ট্রেনে যাত্রীর একটা চাপ ছিল, মহাসড়কের কোথাও কোথাও গাড়ির দীর্ঘ যানজট এবার খুব বেশি দেখা যায়নি, কিন্তু চাপ ছিল। কিন্তু যেটি বলেছেন ডক্টর সিদ্দিকুর রহমান, সেটি হচ্ছে নিরাপদ সড়কের সেই যে নিশ্চয়তা, প্রাণ নিয়ে বাড়ি থেকে আবার কর্মস্থলে ফিরে আসা, সেটি নিশ্চিত করা সম্ভব হয়েছে কিনা, সেই ব্যবস্থাপনার জায়গাটিতে কোনো পদক্ষেপ আপনি দেখেছেন কিনা জানতে চাইব। শোভন আরিফ, আপনাকে অসংখ্য শুভেচ্ছা এবং ঈদ মোবারক। ধন্যবাদ, ঈদ মোবারক। অধ্যাপক এম সিদ্দিকুর রহমান
নিজেই যখন বলেছেন স্বস্তির রীতযাত্রা, তার নতুন করে আমার বেশি বাড়তি কথা যোগ করার সুযোগ নেই। শুধু দু একটি পর্যবেক্ষণ আপনার সামনে উল্লেখ করছি। আপনি নিশ্চয়ই, আমাদের মনে পড়বে কবি নজরুল তার কোরবানি কবিতায় যে লাইনটি যুক্ত করেছিলেন, ওরে হত্যা নয় আজ সত্যাগ্রহ, শক্তির উদ্বোধন। আমাদের যে শক্তির উদ্বোধনের যে বিষয়টি, সেটা আমাদের মাথায় রাখা প্রয়োজন। আমরা এগিয়েছি অনেকখানি। আপনার নিশ্চয়ই মনে পড়বে, আপনি যখন থেকে এই গণমাধ্যমে কাজ করা শুরু করেছেন তখন থেকে কি ভয়ানক অস্বস্তিকর ঈদযাত্রা ছিল। এখন সেখান থেকে অনেকখানি অগ্রগতি হয়েছে। এম সিদ্দিকুর রহমান, আমার মাস্টারমশাই, তিনি একটু বলেছেন একটু অগ্রগতি হয়েছে, আমি আর একটু বাড়িয়ে বলছি অগ্রগতি অনেকখানি দৃশ্যমান। কিন্তু আর কি করার ছিল? নিশ্চয়ই করার ছিল। এবং যতক্ষণ পর্যন্ত আমরা দেশবাসী সচেতন না হব, আমাদের নিজের বুঝটা নিজেরা বুঝতে না শিখব, যতক্ষণ পর্যন্ত আমরা সব বিষয়ে তাড়াহুড়া না করব, ততক্ষণ কিন্তু আমাদের এই বিপদ ঘাড়ের উপরে থাকবেই। আপনি খেয়াল করে দেখবেন, 4 লেন 6 লেন এই রাস্তার তো কমতি নাই। এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একদিনে 100টা সেতুর উদ্বোধন করেছিলেন। পদ্মা সেতুর কথা আমি এখন তুলেই রাখছি। এবং আরেক দিন 1 সপ্তাহ ব্যবধান কিংবা 2 সপ্তাহ ব্যবধানে তিনি 100টি মহাসড়ক উদ্বোধন করেছেন। অতএব যোগাযোগ ব্যবস্থার একটা আমূল পরিবর্তন ঘটেছে। সেখানে আমরা কতটুকু তার সুফল ভোগ করতে পারছি, এটাই তো আলোচনার বিষয়। না, নিশ্চয়ই, মানে যে ব্যবস্থাপনার কথা বারবার বলা হয়, অবকাঠামোগতভাবে আমরা অনেকখানি এগিয়েছি, কিন্তু ব্যবস্থাপনার জায়গাটিতে আমরা সঠিক জায়গায় রয়েছি। আমি আপনার স্বপন আরিফ, যদি আমি সিদ্দিকুর রহমান স্যার, যদি সৃষ্টিকর্তা আমাদেরকে বাঁচিয়ে রাখেন, আগামী ঈদুল ফিতরের সময় আপনি দেখবেন পদ্মা সেতু দিয়ে যে টোল আদায়, সেই টোল আদায় কিন্তু কোনো বুথে টোল আদায় হবে না। অর্থাৎ গাড়ি চলে যাবে, টোল কিন্তু দেওয়া হয়ে যাবে। এই সিস্টেম কাজ চলতেছে এবং আমার ধারণা আগামী ঈদুল ফিতরের আগেই এই কার্যক্রম দেখতে পান। এবং 10 কিলোমিটার লম্বা লাইন যানজট এই যে বঙ্গবন্ধু সেতুতে, এটা আমরা কিন্তু বুঝি কারণটা কোথায়। কেননা কিছু রাস্তা দিয়ে সরু থাকে, আর তারপরে যদি 4 লেন থাকে, বিস্তৃত রাস্তা থাকে, তাহলে কিন্তু ওই যানজটের সম্ভাবনাটা থেকে যায়, যেটা বাম্পার টু বাম্পার গাড়ির অবস্থান চলে যায়। এটা কিন্তু আমরা বুঝি, কিন্তু অনেক কিছু করণীয় ছিল, এবং এই করণীয় কতটুকু আমরা করতে পেরেছি, এইটাই কিন্তু আমাদের বিশ্লেষণ করতে হবে। অধ্যাপক এম সিদ্দিকুর রহমান যথার্থই বলেছেন যে, এবং আপনিও উল্লেখ করেছেন, গণমাধ্যমের শিরোনামও হয়েছে, বাড়তি ভাড়া আদায় মূলত নিম্ন মধ্যবিত্ত এবং বিত্তহীন মানুষরাই মূলত জনপরিবহনে চলাচল করছে, ঢাকার বাইরে যাচ্ছে। অনেকের গাড়ি আছে, যারা উচ্চবিত্ত তো বটেই, উচ্চবিত্তরা তো বাংলাদেশের আর বাড়ি খুব জায়গায় ফেরে না, তাদের বাড়ি কিন্তু এবার বিমানের ফ্লাইটও খুব চাপ, সেখানেও সহজে টিকিট মিলছে না, এরকম শিরোনামও আমরা দেখেছি। সেটা তো আছেই। হ্যাঁ, কিন্তু আমাদের গণপরিবহনের যে অব্যবস্থাপনা স্বীকার করতেই হবে, আমরা কিন্তু এইভাবে কাটাতে পারি। এবং অব্যবস্থাপনা লাভের লোভের কারণে যেই যুক্তিটি খাড়া করা হচ্ছে, সেই যুক্তি প্রতি বছরই কিন্তু দেওয়া হয়। যে গাড়িটি যাচ্ছে সেই গাড়িটি খালি অবস্থায় ফিরে আসবে, আমরা এটা মানি, আমরা বুঝি, কিন্তু এটা সাধারণ নাগরিকদের ওপরে চাপটি পড়বে, এটা কিন্তু মেনে নেওয়া যায় না। হ্যাঁ, আপনি যতই ব্যবস্থাপনা করেন না কেন, যতই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের নজরদারি রাখেন না কেন, আপনি পরিপূর্ণভাবে করতে পারবেন না। এই কারণে আমাদের মধ্যে তাড়াহুড়ো আছে। আমরা যদি গাবতলী বাস স্ট্যান্ডে কিংবা কোনো জায়গায় টিকিট হচ্ছে, 200 জন মানুষ 400 জন মানুষ যদি একবারে বলে ফেলি যে আমরা অতিরিক্ত ভাড়া একটিও দেব না, ওরা কিন্তু পারবে না। আবার একটি বিষয়, আমাদের যখন কোনো টাকা আদান প্রদান হবে না, ডিজিটাল বাংলাদেশের
থেকে অতিক্রম করে আমরা স্মার্ট বাংলাদেশের কথা বলছি। আমাদের কোথাও যখন অনলাইন ছাড়া কোনো অর্থ প্রদান করা যাবে না, অর্থ নেওয়া যাবে না, এ পর্যন্ত আমাদেরকে এই বাড়তি ঝামেলা পোহাতে হবে। তখন একটি জি, তখন কিন্তু আর সুযোগ থাকবে না বাড়তি অর্থ নেবার। একদম স্পষ্ট। এই যে যারা অতি লোভী, মুনাফা লোভীরা পরিবহন ব্যবস্থাপনায় রয়ে গেছে, পরিবহন ব্যবসায় রয়ে গেছে, আমি জানি তাদের অবস্থা এক সময় কিন্তু বলা উচিত নয়। বরিশালে লঞ্চের যাত্রা, লঞ্চ মালিকদের যে করুণ অবস্থা হয়েছে পদ্মা সেতুর কারণে, আমার ধারণা তাদেরও অবস্থা কিন্তু এক সময় করুণ অবস্থা হবে। আপনার বক্তব্য একদম স্পষ্ট। আমি আরেকটা ধন্যবাদ, আরেকটা প্রসঙ্গ একটু আনতে চাই। কোরবানির পশুর হাট, মানে সেখানে পশুর এক সময় মানে ছোট এবং মাঝারি পশুর চাহিদা বেশি ছিল, সেটির এক ধরনের সংকট, কিন্তু ক্রেতা না পেয়ে বড় গরু নিয়ে যে ব্যাপারীরা এসেছেন তারা ফিরে যাচ্ছেন। এই ঈদুল আজহা কিংবা কোরবানিকে কেন্দ্র করে আমাদের যে স্থানীয় খামার ব্যবস্থাপনা কিন্তু অনেকখানি শক্তিশালী হয়েছে, তারা স্বয়ংসম্পূর্ণ হয়েছে। এইভাবে দাম না পেয়ে ফিরে যাওয়া কিংবা অতি দাম আরোপ করা কিংবা মানে বাস্তবতার সাথে দামে সামঞ্জস্য না হওয়া, সেটি কি আসলে প্রভাব পড়ে কিনা আমাদের খাবার ব্যবস্থাপনা? আপনি নিশ্চয়ই এগুলো খুব খোঁজ খবর রাখেন। বাংলা ট্রিবিউন অনলাইনে আমি আজকে দুপুরবেলা দেখলাম একজন ভদ্রমহিলা, তিনি খুলনার একটি অঞ্চল থেকে এসেছেন এবং সেখানে তিনি 4 বছর আগে কোভিডকালীন সময়ে একটি গরু পেলেছিলেন। সেই গরু বাড়তে বাড়তে এবং তাতে যে মমত্ববোধ যে জন্ম নিয়েছে, তারপরেও তাকে বেচতে আসতে হয়েছে এবং ওই ভদ্র মহিলাকে ছাড়া ওই গরুকে গাড়িতে উঠানো যায়নি। বৃহৎ আকৃতির গরু, কিন্তু সে ওই ভদ্র মহিলা ছাড়া সে কিন্তু গাড়িতেই তাকে উঠানো যায়নি, মানে ট্রাকে উঠানো যায়নি। সে দাম চেয়েছে 12 লক্ষ টাকা। এখন খুলনাতেই তাকে 8 লক্ষ টাকার দাম বলেছিল। সে এখন বলছে, এখন 8 লক্ষ টাকা বলছে, তাহলে আমার যে আসার যে বড় খরচটি, সেই খরচটি আমি সামলাবো কেন? অনেকগুলো বিষয় কিন্তু আমাদের সামনে আছে। আমি আপনাকে একটু ছোট্ট করে বলি, এবার চাহিদার চেয়ে পশু কিন্তু বেশি। জি, যদি বলি, গত 2023 সালে ঈদুল আজহায় মোট 1,41,812টি গবাদি পশুর কোরবানি হয়েছে। চলতি বছর 1,29,80,367টি কোরবানি প্রস্তুত হয়ে আছে। অতএব আপনি যে কথাটি উল্লেখ করলেন সেটাই কিন্তু যথার্থ, যে আমাদের সামর্থ্য বেড়েছে, আমাদের সম্ভাবনা বেড়েছে, কিন্তু ওই যে বললাম না, বিভিন্ন জায়গায় যে অব্যবস্থাপনা, অনলাইনের যে গরু পশু বিক্রির যে হাট, সেই হারের এক এক সময় দেখছি এক এক রকমের তথ্য। কেউ বলছে এই যেভাবে আশা করেছিলাম সেভাবে বিক্রি হয়নি। এখন ব্যবসায়ীদের মধ্যে একটা প্রবণতা এসেছে। আমরা ছোটবেলায় যখন মফস্বল শহরে লেখাপড়া করতাম, আমরা আশপাশে যা ব্যবসায়ীদের দেখতাম, তারা 100 টাকা বিনিয়োগ করে 5 টাকা অতিরিক্ত লাভ চাইতেন। এখন সব শ্রেণীর ব্যবসায়ীদের মধ্যে একটা প্রবণতা এসেছে, 100 টাকা বিনিয়োগ করলে পারলে 100 টাকাই লাভ করবে। একদম স্পষ্ট। মানে এই প্রবণতা এবং জি, এই প্রবণতা এবং কিছু সমন্বয়হীনতার জন্য কি কোনো একটি প্রভাব পরবর্তীতে খামারের যে ব্যবস্থাপনা সেখানে পড়বে কিনা? ডক্টর সিদ্দিকুর রহমান খান, আপনার কাছে একটু জেনে নিতে চাই কোরবানির পশুর হাট প্রসঙ্গে। দেখুন, আসলে পশুর হাট সম্পর্কে এতক্ষণ আপনি এবং সুভাষ যে বক্তব্যটি রাখলেন, সেটার সাথে আমি যোগ করতে চাই যে আমাদের বাজার ব্যবস্থাপনা তো একটা ত্রুটি আছে। আমাদের সমাজের যে নানা শ্রেণী মানুষ আছে, সেখানে আপনার উচ্চবিত্তদের কোনো অসুবিধা নেই। আপনি যেটা বললেন যে মাঝারি এবং ছোট পশুর চাহিদা বেশি, কারণ আপনি জানেন যারা কুরবানির হাটে আছে তাদের মধ্যে মধ্যবিত্ত শ্রেণীর যে আর্থিক সামর্থ্য, আমাদের গত কয়েক বছর ধরে যে, বিশেষ করে গত 2 বছর ধরে যে আমাদের মূল্যস্ফীতি অন্যান্য কারণে যে আর্থিক টানাপোড়েন চলছে, সেইখানে একটা সামর্থ্যের মধ্যে পশু অনেক ক্রেতার জন্য অনেক কঠিন হয়ে গেছে। আর অন্যদিকে দেখেন, কেউ কিন্তু কোটি টাকার গরু, আপনি বাজার মূল্য যদি বিবেচনা করেন, বাংলাদেশের মতো জায়গায় কোনো একটা গরুর মূল্য 1 কোটি টাকা হতে পারে, এটা চিন্তা করা যায় না। 1 লাখ টাকা একটা ছাগল হতে পারে, এরকম না। এগুলো কারা? এবং আমার মনে হয় রাষ্ট্রের এইগুলো খোঁজ খবর করা উচিত, এবং কারা বিক্রি করছে, কোত্থেকে এগুলো আসছে, টাকার উৎস কি, এগুলো একটু দেখা উচিত। তো এখন যেটা বলা হচ্ছে, এই যে ধরেন বড় গরু যারা লালন করেছেন, একটা সময় তো
তারা এই বড় গরুর দিকে গেছেন, কেননা গরুর এক ধরনের চাহিদাও বাজারে তৈরি হয়েছিল। কিন্তু যারা এইবার এই বড় গরুগুলো বিক্রি করতে পারলেন না, এর পিছনে কিন্তু তাদের বড় রকমের বিনিয়োগ আছে। প্রান্তিক চাষিরাও যদি এটা করে থাকেন, তারও কিন্তু একটা বড় রকমের বিনিয়োগ আছে। আর বড় খামারি যারা, তারা কিন্তু ক্ষতি কোনো না কোনো ভাবে পুষিয়ে উঠতে পারবেন। কিন্তু প্রান্তিক মানে চাষি এবং যারা একটা দুইটা গরু পালন করেন, একটু আগে যেটা বললেন যে খুলনা থেকে যিনি এই গরুটা নিয়ে এখানে এসেছেন, তার কিন্তু এটা বড় রকম একটা আর্থিক ঝুঁকি হয়ে যাবে যদি তারা এই পশুটা বিক্রি না করতে পারে। কারণ এটা আপনি কতদিন তিনি সামলাতে পারবেন? বেশি দিন তো সামলাতে পারবেন না, এটাকে বেশি দিন লালন পালন করা যাবে না। এবং এই যে গরু আমরা দেখছি, রাস্তায় অনেক গরু মারাও কিন্তু গেছে, এবং যাদের গরুটা মারা গেছে গরমে, প্রচন্ড গরমের মধ্যে আবার এইগুলোকে পরিবহন খরচ দিয়ে আবার নিয়ে যাওয়া, সবকিছু কিন্তু একটা বড় রকমের মানে একটা যে সংকট। তো সেই সংকটের মধ্যে আমরা দেখছি যে এই ব্যবস্থাপনার ক্ষেত্রে যেটা বাজারে আমরা যেটা লক্ষ্য করলাম, একদিকে এক শ্রেণীর মানুষ বিপুল অর্থ দিয়ে তারা গরু ছাগল এগুলো কিনছেন, আরেক ধরনের মানুষ এক বাজার থেকে অন্য বাজারে যাচ্ছেন যে তার কাঙ্ক্ষিত পশুটা তার সামর্থ্যের মধ্যে কেনার জন্য সেটা করছে। তারপরেও তো দেখা যায় যে ঈদ আসলে বা কুরবানি, যেহেতু এখানে তার একটা মানে স্যাক্রিফাইসের এক ব্যাপার আছে, সেখানে মানুষ কোনো না কোনো ভাবে এটাকে ম্যানেজ করেন। কিন্তু তারা এই পশুগুলোকে সারা বছরের জন্য লালন পালন করে। সুভাষদা যে বলেছেন যে আমরা শুনেছি যে কয়েক লক্ষ পশু আমাদের অতিরিক্ত আছে, কিন্তু এর মধ্যেও কিন্তু অভিযোগ আছে যে সীমান্ত পার হয়েও কিন্তু কিছু গরু মানে পুরো সার্বিক বিষয়টি নিয়ে আসলে এক ধরনের সমন্বয় এবং এক ধরনের নজরদারি থাকা উচিত বলে আপনি মনে করছেন, যেটি আপনার বক্তব্য বুঝছি। ধন্যবাদ আপনাকে ডক্টর সিদ্দিকুর রহমান খান এবং সুভাষ সিংহ রায়। আমরা একটা বিরতি নিতে চাই, বিরতির পর ফিরে এসে নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে আমরা বাকি বিষয় নিয়ে আলোচনা করব। থাকুন জেবিসি নিউজের সাথে। নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে আবার আমরা ফিরে এলাম। আমাদের সাথে যারা আছেন পরিচিত করিয়ে দিয়ে আরও একবার, বাংলা বিচিত্রা সম্পাদক জনাব সুভাষ সিংহ রায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ডক্টর এম সিদ্দিকুর রহমান খান। স্বাগত জানাচ্ছি আবারও। আমরা মিয়ানমার ইস্যু নিয়ে এই পর্যায়ে কথা বলতে চাই। আমাদের শিরোনামটি এরকম ছিল যে আবারও মর্টার শেলের শব্দ ভেসে আসছে মিয়ানমার থেকে, আক্রান্ত হলে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি আওয়ামী লীগের। সীমান্ত ইস্যুতে সরকারের পদত্যাগ চাই বিএনপি। জনাব সুভাষ সিংহ রায়, মানে সীমান্ত ইস্যু নিয়ে, বিশেষ করে মিয়ানমারের এই ইস্যু নিয়ে গত ৩-৪ দিন ধরে আমাদের রাজনীতিবিদরা যে ধরনের বক্তব্য দিচ্ছেন, সেগুলোকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? কতখানি বিবেচনা প্রসূত মন্তব্য মনে করেন? আমি সহজ সরলভাবে একটা কথা বলবো। বাংলাদেশ বিশ্বাস করে বঙ্গবন্ধুর যে পররাষ্ট্র নীতি, সেই নীতিতে, এবং জাতিসংঘ এখনো কিন্তু এটাকে খুব গুরুত্ব দিয়ে তাদের মুখবন্ধে উল্লেখ করেছে, সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা না। আপনি খেয়াল করে দেখবেন, আমরা এই গত 15 বছরে আমরা কিন্তু এই বিষয়গুলো লক্ষ্য করেছি। আপনি দেখেন, মিয়ানমারের সাথে আমাদের সমুদ্র সীমানে বিরোধ ছিল, আমরা শান্তিপূর্ণ উপায়ে আন্তর্জাতিক আদালতে আমরা কিন্তু তারা সুরাহা করেছি কোনো প্রকার সংঘর্ষ ছাড়াই। আমরা ভারতের সাথে আমাদের বিরোধ ছিল, সেই বিরোধ কিন্তু আমরা আন্তর্জাতিক আদালতের মাধ্যমে আমরা কিন্তু সেটা বিরোধ নিষ্পত্তি করেছি, এবং আমরা কতটা লাভবান হয়েছি সেটা পর্যবেক্ষকরা খুব ভালো করে তা জানেন এবং তা অনুধাবন করতে পারেন। না মানে এগুলো সবই কূটনৈতিক সাফল্য, আমি মানে এটি তো অনস্বীকার্য। কিন্তু মানে মিয়ানমার ইস্যুতে এখন যেটি দাঁড়াচ্ছে, অনেক আন্তর্জাতিক পর্যটক বলছেন যে এখানে যারা সীমান্তবর্তী আছেন তাদের মনে আস্থা ফেরাতে হলেও টহলের ব্যবস্থা করা কিংবা সেনাবাহিনীর কোনো একটা পদক্ষেপ নেওয়া, সেটি আপনি মনে করেন কিনা? কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে বিষয়টা আসছে সেটি কতখানি বিবেচনা প্রসূত, সেটিকে আপনি কিভাবে দেখেন? আপনি আমাদের এই বাড়তি যন্ত্রণা আমাদের তো পোহাতেই হচ্ছে। আমাদের কফি আনান কমিটির যে রিপোর্ট, সেই রিপোর্টের বাস্তবায়ন আমরা কিন্তু সবসময় চেয়েছিলাম, যে কারণে আজকে রোহিঙ্গা সমস্যার সমাধান আন্তর্জাতিকভাবেও কিন্তু এটা করা যাচ্ছে না, নানান রকম ব্যত্যয় ঘটেছে, কিন্তু বাড়তি ভোগান্তি পোহাতে হচ্ছে কিন্তু আমাদের কক্সবাজার এলাকার নানান রকম জীববৈচিত্র্যের সংকট দেখা দিয়েছে, বাড়তি মানুষ এসেছে, অর্থ বিনিয়োগ করতে হচ্ছে, আন্তর্জাতিক সহযোগিতা আগে যেটা দাতা দেশগুলোর কাছ থেকে এসেছিল তারা আস্তে আস্তে কমে আসছে, অনেকগুলো সংকটের জায়গা তৈরি হয়েছে, এবং মিয়ানমারের অভ্যন্তরে নানান রকম অপরাজনীতির খেলা শুরু হয়েছে, এবং নানান রকম যন্ত্রণার জায়গা আমাদের উপরে এসে পৌঁছাচ্ছে। সেইটা আমাদেরকে শক্ত হাতে মোকাবেলা করতে হবে। এই একটা ব্যাপারে আমি একমত, কিন্তু মির্জা ফখরুল যেটা বলছেন সেটার সাথে আমি একমত নয়, একেবারেই নয়। কেননা এই সীমান্ত ব্যবস্থাপনায় যে আমাদের শক্ত অবস্থান আগের থেকে হয়েছে, এ ব্যাপারে বিন্দুমাত্র সন্দেহ নাই। আমি রামু ক্যান্টনমেন্টের একটি সেমিনারে অংশগ্রহণ করেছিলাম
গত 1 মাস আগে। সেখানে জিওসি সাহেব যে আমাদের সামনে যে প্রেজেন্টেশনটি দিয়েছিলেন, আমাদের যে অগ্রগতির জায়গা অনেকে কিন্তু আমরা দেখতাম না, আমরা বুঝতাম না যে কিভাবে আমাদেরকে এই যে রামু ক্যান্টনমেন্ট এটা কেন করতে হয়েছে। অনেকগুলো বিষয় এখানে যুক্ত আছে। তো অতএব সরকার শক্ত হাতে মোকাবেলা করছে এবং যখন তখন চট করে কোনো রকম উত্তেজনাকর পরিস্থিতিতে পা দেওয়া যায় না। এটা কিন্তু যারা সরকার একসময় চালিয়ে এসছেন, যারা এখন মাঠের দল বলে নিজেকে পরিচয় দেন, তাদের কিন্তু এই বুদ্ধিটা থাকা প্রয়োজন। একদম স্পষ্ট আপনার বক্তব্য। অনেক ধন্যবাদ সুভাষ সিং রায়। আলোচনার সময় যেহেতু কম, ডক্টর সিদ্দিকুর রহমান খানের মতামত জানতে চাই। মানে আপনি কি মনে করেন যে মিয়ানমার ইস্যুতে আমরা সঠিক অবস্থানে আছি কিংবা নিতে পারছি, কিংবা সীমান্তবর্তীদের মনে আস্থা ফিরিয়ে আনার ব্যাপারে আমাদের বাড়তি কিছু করা দরকার? দেখুন, মিয়ানমার ইস্যুতে আমাদের তো এটা আজকে দীর্ঘদিনের ইস্যু, এবং দীর্ঘদিনের ইস্যু বিশেষ করে একটা বিশাল সংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে প্রতিপালন করতে হচ্ছে। এই ইস্যুকে কেন্দ্র করে আমরা আন্তর্জাতিক ক্ষেত্রে কূটনৈতিক তৎপরতা এবং দুই দেশের মধ্যে কূটনৈতিক তৎপরতা, এটার কিন্তু দৃশ্যমান কোনো ফলাফল আমরা এখন পর্যন্ত কোনো কিছুই পাই নাই। আমরা কোনো রোহিঙ্গাকে আমরা এই প্রত্যাবর্ষণ চুক্তির আওতায় কোনোটাই আমরা কিন্তু মানে প্রত্যাবর্ষণ করতে পারি নাই। এর মধ্যে দিয়ে এখন মরার উপর খাড়ার ঘা হিসাবে এখানে তৈরি জানে সেন্ট মার্টিন আমাদের দেশের একটা ছোট্ট একটা প্রবাল দ্বীপ, সেখানে 10,000 অধিবাসী সেখানে আছে। এবং গত কয়েকদিন ধরে মংডুতে আরাকান আর্মি কার্যত আমাদের মনে হচ্ছে যে দৃশ্যমান সেখানটা দখল করে নিয়েছে। এর ফলে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, সেখানে সেন্ট মার্টিনে আমরা এখন পর্যটক যাচ্ছেন না, কিন্তু স্বাভাবিক পণ্য পরিবহন এবং ওইখানে দ্বীপবাসীদের যে চলাচল সেটা আমাদের স্বাভাবিক পথে এখন গত কয়েকদিন ধরে। কিন্তু ডক্টর সিদ্দিকুর রহমান খান, তমরু সীমান্তে কিন্তু এর থেকে ভয়াবহ অবস্থা হয়েছিল, মর্টার শেল এসে পড়েছিল, মৃত্যুর ঘটনা ঘটেছে। সেই অর্থে কি মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটু অনেক বেশি বিষয়টিকে আসলে আলোচিত করা হচ্ছে বলে আপনি মনে করেন কিনা? আমি এটা মনে করি না, কেননা সরকারও কিন্তু ওই পথটা এখনো চালু করতে পারে নাই, এবং সেই জন্য চট্টগ্রাম জেলা প্রশাসন একটা বিকল্প পথে সেখানে যারা অধিবাসী আছেন তাদের জন্য একটা বিকল্প পথে এখানে নিচ্ছেন। আর সবচেয়ে যেটা ভয়াবহ সেটা হচ্ছে যে আমাদের ওই ঘেঁষে সেখানে যে মায়ানমারের যে যুদ্ধ জাহাজ দেখা গেছে, আমাদের অন্তত পক্ষে সরকারের কাছে এইটুকু প্রত্যাশা করি যে মায়ানমারের যিনি আমাদের রাষ্ট্রদূত আছে তলব করে আমাদের এখানের উদ্বেগের কথা এবং আমাদের কড়া ভাষায় তাদেরকে একটা মানে মেসেজ দেওয়া কিন্তু আমরা লক্ষ্য করছি না। বরং আমরা এখন সরকারের তরফ থেকে দেখছি যে বিএনপি কি কথা বলছেন বা অন্য কি বিরোধী কথা বলছেন, গুজব বলিয়ে এগুলোকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। এইটি করে কিন্তু কোনো কিছু হবে না, কারণ মায়ানমারের জান্তা সরকার এবং আরাকান আর্মি যেহেতু রোহিঙ্গারা আমাদের দেশে একটা বিশাল এখানে অবস্থান করছেন, আরাকান আর্মিরও আমাদের বাংলাদেশে তারা মনে করে যে আরসা সহ অন্যান্যদেরকেও আমরা একটু সশস্ত্র করে ওইদিকে পাঠাচ্ছি, এই ধরনের চিন্তা তাদের মনে আছে। ফলে আমাদের বাংলাদেশ সরকারের ব্যাপারেও কিন্তু তাদের উদ্বেগ আছে, আমাদের ব্যাপারে তাদের মানে ক্ষোভ আছে। তো এইরকম একটা অবস্থায় শুধুমাত্র আমি ওয়েট এন্ড সি, বসে বসে দেখবো, সেটা করলে কিন্তু সমস্যা। মানে কার্যত পদক্ষেপের বিষয়ে আপনি আসলে আপনি একটু আগে সুমন যেটা বলছিলেন যে আমরা কিন্তু কোনো টহল বৃদ্ধি বা অন্য ধরনের ওই যে কূটনীতিকদেরকে ডেকে এনে এই পরিস্থিতি, সেটা এখন পর্দার আড়ালে কি করছেন আমরা সেটা জানি না, কিন্তু জনগণের উপর যেটা আপনি আস্থার কথা বলছেন সেটা যদি দৃশ্যমান কোনো পদক্ষেপ না হয় তাহলে আপনি কিন্তু জনমনে আস্থা ফিরিয়ে আনতে পারবেন না। একদম স্পষ্ট ডক্টর সিদ্দিকুর রহমান খান, ধন্যবাদ। বিরতিতে যেতে হচ্ছে, ফিরে বাকি বিষয় নিয়ে আলোচনা করব। নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে ফিরবো কিছুক্ষণ। সংবাদ সম্প্রসারণে আমরা ফিরে এলাম। নিটল টাটা এটিকে আমাদের নিবেদন করছে। বাংলা বিচেতার সম্পাদক সুভাষ সিং রায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ডক্টর এম সিদ্দিকুর রহমান খান আজকে আমাদের অতিথি হিসেবে আছেন। আলোচনায় প্রায় শেষ দিকে, খুব বেশি সময় হয়তো আমরা দিতে পারবো না। আমাদের শিরোনাম ছিল যে সিলেট সুনাম, জি আমরা সিলেট সুনামগঞ্জে যে জি 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 বলুন। আমি একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, আমার যদি 1 মিনিট সময় দেন। আচ্ছা আমরা তাহলে আপনি উল্লেখ করেছিলেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অতি সক্রিয়তা দেখছি কারো কারোর মধ্যে। আচ্ছা হ্যাঁ, আমরা মিয়ানমার ইস্যুতে এটা আমরা একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি যিনি এম সিদ্দিকুর রহমান, তিনি যে কথাগুলো বলছেন সেটাও তো গুজবের পর্যায়ে করে যান। আমি হঠাৎ করে আইএসপিআর থেকে একটি প্রেস রিলিজের তথ্য আমার কাছে এসছে। আপনি সেখানে দেখেন তার শিরোনাম ছিল সেন্ট মার্টিন দ্বীপ সংলগ্ন বাংলাদেশ মিয়ানমার সমুদ্র সীমায় বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে, এবং সেখানে 12ই জুন যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং 12ই জুন থেকে যে প্রতিবাদ জানিয়েছে
সেটা কিন্তু স্পষ্ট করে না মিয়ানমার জনাব শুভ সিংহ রায়, কিন্তু আইএসপিআর এর এই প্রেস রিলিজ কিংবা এই বিষয়গুলো তো সাধারণ মানুষের কাছে সেভাবে আসে না, মূলধারা গণমাধ্যমে আসে, কিন্তু সাধারণ মানুষের হাতে হাতে ফেসবুক কিংবা ইউটিউব। শোভন আরিফ, আমি যে কথা বলছি যে সেখানে তারা কি করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেটা প্রসঙ্গে নিয়ে আমি আলাপ করছি না। যখন একজন গুরুত্বপূর্ণ মানুষ যখন যে কথা বলেন, মিয়ানমারের রাষ্ট্রদূত পরিচয়পত্র পেশ করেনি এখনো, যে কারণে তাকে তলব করা যাচ্ছে না, এই বিষয়ে বিবেচনা রাখা উচিত ছিল অধ্যাপক সিদ্দিকুর রহমান খান। সেন্ট মার্টিন দ্বীপ সংলগ্ন বাংলাদেশ মিয়ানমারের বর্তমান পরিস্থিতি মানে একেবারে স্পষ্ট আকারে কিন্তু উল্লেখ করা হয়েছে, এবং সেখানে আমাদের যে নেভাল শিপ টহল দিচ্ছে সে ব্যাপারেও কিন্তু অধ্যাপক সিদ্দিকুর রহমান খানের জানা আছে। এইগুলোই আমি বলতে চেয়েছিলাম যে আমরা যেন যখন যারা কথা বলি সেটা যে এই পক্ষেই কথা বলি না কেন, আমরা ধন্যবাদ শুভ সিংহ রায়। এই বিষয়টি আমার মনে হয় স্পষ্ট হয়েছে দর্শকদের কাছেও। আমি একটু পরবর্তী একটা বিষয় নিয়ে আসি যে সিলেট সুনামগঞ্জে ভারী বৃষ্টি হচ্ছে, পাহাড়ি ঢলে আশঙ্কা করা হচ্ছে নিম্নাঞ্চল ডুবছে, জলবায়ু পরিবর্তনের জন্য যে আমাদের আবহাওয়া বদলে যাচ্ছে, এবার তাপপ্রবাহে আক্রান্ত হয়েছে দেশ, অতিবৃষ্টি বন্যার আশঙ্কা করছেন আবহাওয়া, আমরা কতখানি প্রস্তুত রয়েছি, সেই জায়গায় কতখানি সচেতন, সেটি নিয়ে যদি আপনারা খুব সংক্ষেপে, আসলে সময় খুব বেশি নেই, সিদ্দিকুর রহমান খান শুরুতে যদি আপনি বলেন আমাদের প্রস্তুতির জায়গাটি। আমি 30 সেকেন্ডে শুধু এই কথাটি বলছি, সেটা হলো যে ওই যে মিয়ানমার ইস্যুতে আজকে প্রথম আলোতে ব্রিগেডিয়ার জেনারেল আমাদের সাকাওয়াত হোসেনের একটা লেখা পড়েন, মতামত, সম্পাদকীয় মতামত, এখানে লেখা আছে অনেক বড় কথা। সুভাষদা অনেক কিছু পান, আমরা হয়তো পাই না, আমরা সাধারণ মানুষ নজর রাখি, কিন্তু সেই তথ্য হয়তো অনেক কিছুই আমরা পাই না। তার মানে এটা গুজবের মধ্যে। বিজেপির মহাপরিচালক তিনি কিন্তু ওখানে সীমান্ত এলাকায় গিয়েছেন। জি আমরা বলেছি, আমরা বলছি যে, এবং এটা যে এখানে যে একটা মানে খুব সমস্যা বিরাজ করছে, সেটা তো আমরা বুঝছি যে সরকার এই দিক দিয়ে কোনো মানুষ পণ্য পরিবহন করতে পারছেন না। তো এনিওয়ে আমরা সেই দিকে যাচ্ছি না। আরেকটা হলো যে আজকে এই যে আগে আমি প্রথম দিকে এটা বলতে চাচ্ছিলাম যে কালকে রাত পোহালেই ঈদ হবে, কিন্তু এই দেশের একটা বড় অংশ মানুষের কিন্তু ঈদ ওইভাবে আসবে না। রেমেলের কারণে যারা বিপর্যস্ত উপকূলীয় অঞ্চল মানুষ আছেন, এবং সেইটার ধাক্কা না যেতেই আমাদের সিলেট সুনামগঞ্জ এই অঞ্চলে যে পাহাড়ি ঢলের কারণে এবং আমাদের জলবায়ু উষ্ণায়নের কথা আপনি বললেন, যে এখানে আমাদের যে একটা আগাম বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে, এবং সেখানে আজকে আপনি ওই সিলেট অঞ্চলের যে নদীগুলোর অনেকগুলো নদীর মানে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, অনেক পরিবার সেখানে পানিবন্দী হয়ে গেছে। এদের জন্য ঈদ কিন্তু খুব আনন্দের উৎসবের ঈদ হবে না। কিন্তু আমাদের যেটি হলো যে বন্যা পরিস্থিতি আমাদের দেশে, এটা কিন্তু কোনো নতুন কিছু না, হয়, কিন্তু এখন আবহাওয়ার এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবজনিত কারণে আমাদের দেশে মানে অসময়েই অনেক পরিস্থিতির মুখোমুখি আমাদের হয়ে যায়। এখন এই পরিবেশকে কিন্তু এক ধরনের পরিবেশের সাথে বৈরী আচরণ আমরা মানুষ হিসাবে আমরাও করেছি। আমরা সেটিরই এক ধরনের কুফল হয়তো এখন আমাদেরকে এক ধরনের প্রতিক্রিয়া এখন। সিদ্দিকুর রহমান খান যদি সুযোগ দেন সুভাষ সিংহ রায়ের কাছে 30 সেকেন্ডে যদি এই বিষয়ে যদি তিনি কোনো মতামত রাখতে চান। এবং গজল রিভার এপাশে যে পরিস্থিতি, আমি আন্তর্জাতিক গণমাধ্যম থেকে তথ্য উৎকলন করছি, ওপারের পরিস্থিতি এপারের পরিস্থিতি মিলিয়ে যদি দেখেন, ভয়ঙ্করতার দিক দিয়ে কিন্তু তারাও কিন্তু এই উত্তর দিনাজপুর থেকে তিস্তা সংলগ্ন যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু ভয়ঙ্কর প্লাবন কিন্তু গত কয়েকদিন যাবত বয়ে গিয়েছে। অতএব আমাদের দুই দেশের মধ্যে এই ব্যাপারে অনেক কাজ করবার আছে, এবং বাংলাদেশের ক্ষেত্রে এই ব্যাপারে অনেকখানি অগ্রগতির জায়গা দৃশ্যমান হয়েছে। যদি সুযোগ থাকতো আমি কিছু বলবার চেষ্টা করতাম। শুধু এইটুকু বলবো যে আমাদের পরিবেশ বিপর্যয়, সেই পরিবেশ বিপর্যয়ের জন্য আমরা দায়ী না, যারা দায়ী তারা কিন্তু দায়িত্ব নিচ্ছে না। আমাদের সকলকে সতর্ক থাকতে হবে, আমাদেরকে উদ্যোগ গ্রহণ করতে হবে। নিশ্চয়ই। অনেক 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 ধন্যবাদ জনাব সুভাষ সিংহ রায়, ধন্যবাদ ডক্টর এম সিদ্দিকুর রহমান খান, আপনাদের দুজনকে আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানাতে যারা এখন আমাদের সাথে ছিলেন। এই ছিল আমাদের নিটল দ্বারা নিবেদিত সংবাদ সম্প্রসারণে। থাকুন ডিবিসি নিউজের সাথে।